হঠাৎ করে এমন কিছু হবে কেউ বুঝতেই পারেনি। হঠাৎ তিথি নিশি বলে চিৎকার করে উঠল। আবির দৌড়ে সেখানে গিয়ে দেখলো নিশির অবস্থা খুবই ক্রিটিক্যাল, এক্ষুনি হসপিটালে অ্যাডমিট করতে হবে। তখনই সময় নষ্ট না করে নিশিকে কোলে তুলে নিজের গাড়ির দিকে এগিয়ে গেল। নিশির প্রচুর ব্লিডিং হচ্ছে। তিথি ক্রমাগত কান্না করেই যাচ্ছে আর নিশিকে ধরে গাড়ির পেছন সিটে বসে আছে। এদিকে আবির কাঁপা কাঁপা হাতে দ্রুত ড্রাইভ করছে। হসপিটালের সামনে গাড়ি থামতে আবির নিশিকে কোলে তুলে নেয়। দ্রুত পায়ে হাঁটতে লাগলো। নিশির রক্তে আবিরের পুরো জামা ভিজে গেছে। নিশির মাথায় প্রচন্ড পরিমাণে আঘাত পেয়েছে। এদিকে আবিরের পেছনে তিথি কাঁদতে কাঁদতে দ্রুত পায়ে হাঁটছে। ও কিছুতেই মেনে নিতে পারছে না নিশির এমন অবস্থা। আবির নিশিকে নিজের হসপিটালে এনেছে যাতে ট্রিটমেন্ট খুব দ্রুত শুরু করা যায়। আবির হসপিটালে ঢুকেই নার্সকে আর্জেন্ট ওডি রেডি করতে বলল। তারপর নিশিকে স্ট্রেচারে শুয়ে দিল আর নিজেও খুব দ্রুত পোশাক চেঞ্জ করে নিল, কারণ নিশির অপারেশন আবির নিজে হাতে করবে। ও কোনো রিস্ক নিতে চায় না এই মুহূর্তে। নার্সটা নিশিকে ওটিতে নিয়ে গিয়েছে। আবির যেই ওটিতে ঢুকবে তখন নিশি আবিরের হাতটা ধরে ফেলল। তারপর আবিরের দিকে অসহায় নজরে তাকিয়ে কাঁপা কাঁপা গলায় বলে, প্লিজ ভাইয়া, নিশিকে তুই বাঁচিয়ে দে প্লিজ ভাইয়া। নিজের ব্যক্তিগত রাগটা তুই নিশির উপর পড়তে দিস না, তোর কাছে আমি হাত জোড় করছি। তিথি, কি বলছিস তুই এসব? নিজের পার্সোনাল রাগ বলতে তুই কি বোঝাতে চাচ্ছিস? আর তাছাড়া সবার আগে আমি একজন ডাক্তার, সুতরাং পেশেন্ট শত্রু কিংবা বন্ধু হোক, যেই হোক না কেন সবার আগে তাকে বাঁচানো আমার কর্তব্য। মনে রাখিস কথাটা। আর আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো নিশিকে বাঁচানো। আমি এতটা অমানুষ নই যে আমি ওকে বাঁচাতে চাইবো না। আর বিশ্বাস কর, আমি চাইনি ওর এমন অবস্থা হোক। আর কিছু বলতে পারলো না আবির। তাড়াতাড়ি অপারেশন থিয়েটারে ঢুকে গেল। তিথি নিশির এমন অবস্থা কিছুতেই মেনে নিতে পারছে না। পাশে থাকা বেঞ্চে বসে হাউমাউ করে কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর তার মনে হলো নিশির বাবা মাকে খবরটা জানানো দরকার। তাই সে আর দেরি না করে নিশির বাবা মা এবং তার মামা মামিকে ফোন করে সব জানিয়ে দিল। 1.5 ঘন্টা যাবৎ সবাই ওটির সামনে অপেক্ষা করছে। তিথি খবর দেওয়ার 1 ঘন্টার মধ্যেই নিশির বাবা মা এবং তিথির মামা মামি হসপিটালে চলে এসছে। নিশির মার অবস্থা খুবই শোচনীয়, বারবার নিজের জ্ঞান হারিয়ে ফেলছে। তিথির মামি নিশির মার পাশে বসে আছে। নিশির মাকে স্যালাইন দিয়ে অন্য একটা ওয়ার্ডে রাখা হয়েছে। এদিকে তিথির অবস্থাও ভীষণ খারাপ, কাঁদতে কাঁদতে বেচারি হেঁচকি তুলে ফেলেছে। তখনই ওটির ওপরে থাকা লাল লাইটটা নিভে গেল আর ওটির দরজা খুলে আবির বেরিয়ে এলো। আবিরকে বের হতে দেখে সবাই উঠে দাঁড়ালো। তিথি তো দৌড়ে গিয়ে আবিরের হাত ধরে জিজ্ঞাসা করতে লাগলো। কোনো মতে নিজের কান্না চেপে রেখে সে, ও ভাইয়া, এ ভাইয়া, নিশি কেমন আছে রে? ও ঠিক আছে তো? ও সুস্থ হয়ে যাবে তো? অপারেশন সাকসেসফুল, তবে 24 ঘন্টার মধ্যে যদি জ্ঞান না ফেরে তাহলে শি উইল গো ইনটু কমা। কথাটা শোনা মাত্রই নিশির বাবা শব্দ করে কেঁদে উঠলেন। তিথি আবিরের দিকে তাকিয়ে বলে উঠল, কি সব যা তা বলছিস ভাইয়া? তুই তো এক্ষুনি বললি অপারেশন সাকসেসফুল, তাহলে এসব? আসলে প্রচুর পরিমাণে ব্লাড বেরিয়ে গিয়েছে নিশির মাথা থেকে, আর শরীরে অনেক জায়গায় খুব ডিপ ইনজুরিও হয়েছে। খুব জোরে অ্যাক্সিডেন্ট হওয়ার জন্য বাঁ পায়ের অ্যাঙ্কেল আর ডান পায়ের ফিমার এ দুটো হাড় ভেঙে গিয়েছে। ক্ষতগুলো খুব গভীর হয়েছে। 24 ঘন্টা না গেলে কিছুই বলা সম্ভব নয়। আমি অত কিছু জানতে চাইছি না তোর কাছ থেকে। আমি শুধু চাই তুই নিশিকে সুস্থ করে তোল, সেটা যে করেই হোক। বুঝতে পেরেছিস তুই? তিথি, শান্ত হ তুই। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি। বাবা, একমাত্র তুমি ভরসা। আমার মেয়েটাকে তুমি সুস্থ করে তুলো বাবা, আমি তোমার কাছে হাত জোড় করছি। এ কি করছেন আঙ্কেল? আমি আমার যথাসাধ্য চেষ্টা করছি এবং করব। প্লিজ এমন করবেন না। হ্যাঁ রে, অ্যাক্সিডেন্টটা কিভাবে হলো? নিশি তো তোদের সাথেই ছিল। বাবার এমন কথায় আবির চুপ হয়ে গেল। কিছুই বলতে পারলো না, মাথা নিচু করে রইল। আবিরকে চুপ করে থাকতে দেখে তিথি আবিরের দিকে তাকিয়ে বলতে লাগলো, আসলে মামা, আমার নিশি খুব সরল মনের মানুষ কিনা, তাই জিনিস চিনতে ভুল করে ফেলেছিল। বোকাটা ফুল ভেবে কাটা তুলতে গিয়েছিল। তিথির এমন কথায় আবির অপরাধীর ন্যায় দৃষ্টিতে তিথির দিকে তাকালো। মানে? কিছু বলতে যাবে তখনই ওটি থেকে একজন নার্স এসে আবিরকে কিছু একটা বলল। সেটা শুনে আবির চলে গেল। কিছুক্ষণ পর ফিরে এসে জানালো যে নিশির অবস্থা ইমপ্রুভ করছে, খুব শীঘ্রই নিশির জ্ঞান ফিরতে পারে। আবিরের কথায় সবাই কিছুটা নিশ্চিন্ত হলো। রাত 8টা।
নিশির কিছুক্ষণ আগেই জ্ঞান ফিরেছে, তাই প্রথমে তার বাবা মাকে দেখতে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। যেহেতু দুজনের বেশি অ্যালাউ করা হচ্ছে না, তিথির মামা গিয়েছে পাশে ফার্মেসি থেকে নিশির জন্য মেডিসিন আনতে, আর মামি একটু ওয়াশরুমে গেছে। তাই তিথি একাই বসেছিল কেবিনের বাইরে। হঠাৎ কেউ একজন এসে তিথিকে শক্ত করে জড়িয়ে ধরল। আচমকা এমন জড়িয়ে ধরায় তিথি কিছুটা ভয় পেয়ে গেল। তারপর পাশ ফিরতেই নিজের প্রিয় মানুষটিকে দেখতে পেল। ব্যাস, এবার আর নিজের ভেতরে জমিয়ে রাখা কান্নাটাকে আটকে রাখতে পারল না তিথি। নিলয়কে জড়িয়ে হাউমাউ করে কাঁদতে লাগলো। আসলে নিলয় তিথির ফোনে অনেকবার ফোন করেছে, কিন্তু তিথির রিসিভই করছিল না। প্রতিবার পরীক্ষা শেষে তিথিকে ফোন দেয় নিলয়, কিন্তু আজ তিথির ফোন রিসিভ না করায় প্রচুর টেনশনে পড়ে গিয়েছিল। তাই আর টাইম নষ্ট না করে অফিস থেকে সোজা তিথির বাসায় পৌঁছেছিল। সেখানে গিয়ে দেখলো তিথিদের বাসায় তালা চাবি মারা। পরে তিথিদের পাশের বাসা থেকে জানতে পারলো যে তিথির মামা মামিরা হসপিটালে গেছে, তার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে। ব্যাস, নিলয়ের টেনশন আরও বেড়ে গেল। তাই আর দেরি না করে হসপিটালের অ্যাড্রেসটা জেনে নিয়ে নিলয় সেখানে এসে হাজির হলো। তারপর রিসেপশনিস্টের কাছ থেকে জানতে পারলো যে তিথিরা সেকেন্ড ফ্লোরে আছে। নিলয় আর সময় নষ্ট না করে সেকেন্ড ফ্লোরে গিয়ে দেখলো তিথি একা বেঞ্চে বসে আছে। নিলয় তিথিকে কান্না করতে দেখে ভয় পেয়ে যায়। তিথিকে নিজের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে তার গালে নিজের 2 হাত রেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে পাখি? এমনভাবে কান্না করছো কেন? তোমার কিছু হয়নি তো? তুমি ঠিক আছো তো? কিন্তু তিথি কোনো কিছুরই উত্তর দিতে পারছে না। কান্নার কারণে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে। নিলয় তিথিকে আবারও জড়িয়ে ধরলো শক্ত করে। তারপর শান্ত গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে আমায় বলো না? না বললে বুঝবো কি করে আমার পাখিটা কেন কান্না করছে? নিশির অ্যাক্সিডেন্ট হয়েছে। ওই দিন তোমার সাথে যে মেয়েটা এসেছিল সেই মেয়েটা? হুম। ও মাই গড, কিন্তু কিভাবে? তারপর তিথি আস্তে আস্তে সব ঘটনা বলল নিলয়কে। নিলয় কিছু বলতে যাবে তখনই নিশির বাবা এবং মা কেবিন থেকে বেরিয়ে আসলো। নিশির বাবা নিলয়কে দেখে অনেকটাই অবাক হয়ে গেল। তারপর নিলয়কে জিজ্ঞেস করলো, আরে স্যার, আপনি আপনি এখানে কি করছেন? আসলে আপনি তাড়াহুড়ো করে অফিস থেকে চলে আসায় আমি খোঁজ নিয়ে জানতে পারি আপনার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই এখানে আপনার মেয়েকে দেখতে এলাম। কেমন আছে এখন? জি স্যার, ভালো আছে, তবে ক্ষতগুলো খুব গভীরে। আসলে নিশির বাবা নিলয়ের অফিসের ম্যানেজার। তিথি এবার এগিয়ে এসে বলল, আমি কি এখন দেখা করতে পারি নিশির সাথে আঙ্কেল? হ্যাঁ, যাও, তুমি গিয়ে দেখে এসো। তিথি যেতে নিলেই নিলয় নিশির বাবার দিকে তাকিয়ে বলল, মিস্টার তাওহিদ, আমারও একবার আপনার মেয়ের সাথে দেখা করা উচিত, তাই আমি বরং ওনার সাথে যাই। ঠিক আছে স্যার। তিথি কেবিনে ঢুকেই দেখলো নিশি শুয়ে আছে বেডে, হাতে পায়ে মাথায় ব্যান্ডেজ করা, নাকে পাইপ ঢোকানো। নিশিকে এমন অবস্থায় কোনো দিন দেখবে তিথি ভাবতেই পারেনি। নিশির এমন অবস্থা দেখে তিথি আবারও কেঁদে ফেলল। নীলয় তিথিকে ধরে নিশির সামনে থাকা চেয়ারে বসালো। নিশি তিথির দিকে তাকিয়ে একটু হাসার চেষ্টা করলো। তিথি নিশির হাত ধরে কান্না মিশ্রিত গলায় জিজ্ঞাসা করলো, কেমন আছিস এখন? ব্যথা করছে খুব, তাই না? নিশি কিছু একটা বলতে চাইছে, তাই তিথি নিশির কাছে নিজের কান নিয়ে গেল। নিশি আস্তে আস্তে বলল, ভালো আছি এখন, কাঁদিস না আর। তোদের প্রচুর কষ্ট দিয়ে ফেললাম না রে, বেকার আমার জন্য তোদের নিজেদের সময় নষ্ট করতে হলো। হ্যাঁ, প্রচুর কষ্ট পেয়েছি আমরা। কি করে পারলি এমন একটা কাজ করতে? অত ছুটতে তোকে কে বলেছিল? তাও আবার যার জন্য তোর এমন অবস্থা সে তো দিব্যি ভালো আছে। তিথি আবিরকে উদ্দেশ্য করে কথাগুলো বলেছে। তিথির এমন কথা শুনে আবিরের নিজের মনে অপরাধবোধ কাজ করতে লাগলো। আবির কেবিনের মধ্যে ছিল এতক্ষণ। যেখান থেকে নিশির জ্ঞান ফিরেছে তখন থেকে নিশির পাশে ছিল আবির। নিলয়কে দেখে কিছুটা অবাক হয়েছিল প্রথমে, তারপরে ভাবলো যেহেতু নিশির বাবা তাদের অফিসে কাজ করে তাই হয়তো নিশিকে দেখতে এসছে। চুপ কর প্লিজ, এমন কথা বলিস না। কেন বলবো না? আরে যার জন্য তোর আজ এই অবস্থা সে তো কোনো কালেই তোর যোগ্য ছিল না। তিথি প্লিজ। এবার তিথি চুপ করে গেল। হঠাৎ নিশি নিলয়ের দিকে নজর গেল। নিলয়ের দিকে তাকিয়ে নিশি হাসার চেষ্টা করলো। নিলয় মুচকি হেসে তিথির মাথায় হাত বুলিয়ে দিল। তারপর নিশিকে জিজ্ঞাসা করলো, ভালো আছো? জি ভাইয়া। ভেরি গুড, এখন রেস্টে থাকো, ওকে? নিশি মাথা নাড়ালো। আরো কিছুক্ষণ কথা বলার পর নিলয় চলে গেল। রাতে তিথির মামা মামি আর নিশির মা বাবা যে যার বাসায় চলে গেল। নিশির বাবা মা যেতে চাইছিল না। আবির অনেক কষ্টে তাদেরকে বাসায় পাঠিয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে তিথিকে নিয়ে। তাকে কিছুতেই বাসায় পাঠানো যাচ্ছে না, তাই একমাত্র তিথি আর আবির হসপিটালে থেকে গেল নিশির কাছে।
রাতে তিথি নিশির কেবিনের পাশে থাকা সোফার উপর শুয়ে আছে, আর আবির নিশির বেডের পাশে একটা চেয়ার নিয়ে বসে বসে ম্যাগাজিন পড়ছিল। হঠাৎ নিশি একটু নড়াচড়ে করে উঠল। তারপর আবির বসে বসে ম্যাগাজিন পড়ছিল। তখনই খেয়াল করলো যে নিশি পাশে থাকা পানির গ্লাসটা ধরার চেষ্টা করছে। আবির সঙ্গে সঙ্গে নিশির হাত থেকে গ্লাসটা নিয়ে পাশের টেবিলে রাখলো। তারপরে নিশিকে আস্তে করে তুলে পানি খাইয়ে দিল তাকে। পানি পান করার পর নিশি আস্তে করে তিথিকে রাখতে লাগলো। আবির নিশির দিকে তাকিয়ে বলল, কি লাগবে আমায় বল, আমি হেল্প করছি। নিশি আবিরের কথায় কান্না দিয়ে আবার তিথিকে ডাকতে লাগলো। আবির নিশিকে বলল, বুড়ি একটু আগেই ঘুমিয়েছে, তুই আমায় বল কি লাগবে তোর। না ঠিক আছে, কিছু লাগবে না। এই বলে নিশি আস্তে করে শোয়ার চেষ্টা করলো, কিন্তু ব্যথার কারণে শুতে পারলো না। তা দেখে আবির তাকে ধরে আস্তে করে শুইয়ে দিল। আর কিছু লাগবে? ধন্যবাদ, আমার কিছু লাগবে না। আবিরের একটা ফোন আসায় সে বাইরে গেল কথা বলার জন্য। যাওয়ার আগে তিথিকে ডেকে দিয়ে গেল, যদি নিশির কিছু লাগে তার জন্য। তিথি নিশির কাছে গিয়ে জিজ্ঞেস করলো তার কিছু লাগবে কিনা। নিশি মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। তারপর আস্তে করে বলল, আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যাবি? হ্যাঁ, আমার হাত ধরে আস্তে আস্তে ওঠ। তিথি নিশিকে আস্তে করে তুলতে লাগলো। তখনই আবির রুমে ঢুকে তা দেখে উত্তেজিত হয়ে বলে উঠল, আরে ওকে তুলছিস কেন এভাবে? ভাইয়া, ও একটু ওয়াশরুমে যাবে। আবির এবার বুঝতে পারলো কেন নিশি তিথিকে ডাকছিল। আবির এগিয়ে এসে বলল, আমি হেল্প করছি, তুই একা পারবি না। ওর হাতে পায়ে ব্যান্ডেজ করা। এই বলে যেই নিশির গায়ে হাত দিতে যাবে অমনি নিশি নিজের দুর্বল হাত দিয়ে আবিরের হাত সরিয়ে দিল এক ঝটকায়। তারপর তিথির দিকে তাকিয়ে বলল, তুই কি পারবি? না পারলে থাক, আমি যাব না। না না, আমি পারবো, তুই চল। ভাইয়া, তোকে যেতে হবে না। আবির আর কিছুই বলল না। সে বুঝতে পেরেছে নিশির মনে যে ক্ষত সে তৈরি করেছে তা সহজেই সারবে না। তিথি আস্তে করে নিশিকে ধরে ওয়াশরুমে নিয়ে গেল। আজ প্রায় 15 দিন হতে চলল নিশি হসপিটালে ভর্তি ছিল। আজকে নিশিকে ছুটি দেওয়া হবে। এতদিন তিথি আর আবির বাড়িতে যায়নি বললেই চলে। সারাদিন নিশির আশেপাশে থেকেছে দুজনে। এর মাঝে নিলয় বেশ কয়েকবার এসেছিল নিশিকে দেখার বাহানায় তিথির সাথে দেখা করে গেছে। আবির নিশির হাতে এবং পায়ের ব্যান্ডেজগুলো খুলে ওষুধ লাগিয়ে আবার নতুন ব্যান্ডেজ করে দিল। এই কদিন আবির নিশির সমস্ত ট্রিটমেন্ট করেছে নিজের হাতে। আজ থেকে ছুটি দেওয়া হবে বলে সে সমস্ত পেপার রেডি করে রেখেছে আগে থেকেই। আজকে নিশির ছুটি হবে, তাই নিশির বাবা মা, তিথির মামা মামি সহ এসছে হসপিটালে। নিশিকে চেক আপ করা হয়ে গেলে আবির নিশির বাবাকে উদ্দেশ্য করে বলল, আঙ্কেল, আমি ড্রেসিং করে নতুন ব্যান্ডেজ লাগিয়ে দিয়েছি। এবার সপ্তাহে একবার ব্যান্ডেজগুলো ড্রেসিং করাতে হবে। তার জন্য ওকে হসপিটালে আসতে হবে না, আমি বাড়িতে গিয়ে ওর ড্রেসিং করিয়ে আসবো। ঠিক আছে বা। আপু, বলছি কি, তোমার সাথে আমার একটু কথা আছে, খুব জরুরি। যদি সবাই বাইরে যেতে তাহলে একটু ভালো হতো। নিশির কথা শুনে সবাই আর কিছু না বলে বেরিয়ে গেল। তারপর নিশি তার বাবাকে বলল, আব্বু, বলছি যে তুমি কোনো মহিলা ডাক্তারকে চেনো আমাকে চেক আপ করানোর জন্য? কি বলছিস এসব? এতদিন ধরে আবির তোর চেক আপ করে এসেছে, এখন তুই যদি অন্য ডাক্তার দেখাস তাহলে সে কি ভাববে? আব্বু, তুমি আমাকে ভুল বুঝছো। আমি সেইভাবে কথাটা বলতে চাইনি। দেখো, আমার জন্য তাদের অনেক সময় নষ্ট হয়েছে, তাই আমি চাই না তারা আমার জন্য নিজেদের সময় নষ্ট করুক। আর তাছাড়া আমি আনইজি ফিল করি ভাইয়ার কাছে তিনি ড্রেসিং করাতে। তাই বলছি, একজন মহিলা ডাক্তার ঠিক করো তুমি। আর এই বিষয়ে আমি কোনো কথা বলতে চাই না। নিশির বাবা আর কোনো কথা না বলে বাইরে বেরিয়ে আবিরের কাছে গিয়ে বললেন, বাবা আবির, বলছি যে তুমি কি কোনো ভালো মহিলা ডাক্তার ঠিক করে দিতে পারবে নিশির জন্য? কেন আঙ্কেল, কি হয়েছে? আমি আছি তো, আমি গিয়ে সপ্তাহে একদিন করে চেক আপ করে আসবো। সে তো হলে আমাদের অনেক উপকার হতো, কিন্তু আসলে নিশি বলছিল ওর জন্য তোমাদের অনেক সময় নষ্ট হয়েছে, তাই আর ও চায় না তোমাদের কোনো সময় নষ্ট হোক ওর জন্য। আর তাছাড়া ও আনকমফোর্টেবল ফিল করে তোমার কাছে, তাই। আঙ্কেল, এতদিন ওকে আমি ট্রিটমেন্ট করেছি, এখন যদি অন্য কেউ ওর ট্রিটমেন্ট করে তাহলে প্রবলেম হতে পারে। তাই আমি চাই না ওকে অন্য কেউ ট্রিটমেন্ট করুক, তাই আমি ওর ট্রিটমেন্ট করব। আর এই বিষয়ে কথা বলতে চাচ্ছি না, ক্ষমা করবেন। এই বলে আবির আর কোনো কথা না বলে চলে গেল। নিশির বাবা নিশির কাছে এসে ব্যাপারটা বলল।
যেই নিশি কিছু বলতে যাবে অমনি রুমে আবির ঢুকে পড়ল। তারপর নিশির বাবাকে বলল, আঙ্কেল, এই যে নিশির রিপোর্টস, আর নেক্সট উইকে আমি কি ওকে চেক আপ করে আসবো? তার কোনো দরকার নেই। তোমার দরকার না হতে পারে, কিন্তু একজন ডাক্তার হিসেবে আমার এটা কর্তব্য। আর ডাক্তার জেন্ডার হিসেবে ডিফারেন্ট করা যায় না, বেশিরভাগ সিজার মেল ডাক্তাররাই করে। আর তাছাড়া তোমাকে প্রথম থেকে আমি চেক আপ করে আসছি, সুতরাং এরপরও আমি তোমার চেক আপ করবো। আর আমার সময় কোথায় নষ্ট হচ্ছে সেটা তোমাকে না ভাবলেও চলবে। আমি আর এই বিষয়ে কোনো কথা শুনতে চাচ্ছি না। ইজ দ্যাট ক্লিয়ার নিশি? নিশি আর কিছুই বলল না। আবিরের দিকে একবার মুখ ভেঙচি দিয়ে মাথা নিচু করে বসে রইল। আবির তা দেখে হেসে দিল। তারপর নিশিকে বাড়ি নিয়ে যাওয়া হলো। রাতে তিথির ফোনের রিংটনে ঘুম ভেঙে গেল। ফোন চেক করতে দেখলো নিলয়ের ফোন। ফোনটা রিসিভ করতে নিলয় বলে উঠল, ছিলে পাখি? হ্যাঁ, আপনি কি করছেন? তোমার সাথে ফোনে কথা বলছি। সেটা এখন করছেন, ফোন করার আগে কি করছিলেন? বেশি কিছু না, অফিসের কিছু ইম্পর্ট্যান্ট ফাইল চেক করছিলাম। ও বাই দ্য ওয়ে, নিশি কেমন আছে এখন? ভালো আছে। ভেরি গুড। তুমি আর তোমার ভাইয়া একদম সেম ক্যাটাগরির, এতটা মিল কি করে সম্ভব? কেন কেন? এই তোমরা দুই ভাই বোনই ভালোবাসার মানুষদের মন ভেঙে দিতে 2 মিনিটও ভাবো না? ও তাই বুঝি। আমি কি আপনাকে জেনে শুনে কষ্ট দিতাম নাকি? তখন তো আমি বুঝতাম না, পরে যখন আপনার ভালোবাসাকে বুঝতে পারলাম, তখন তো আমি আপনার কাছে গিয়ে আমার মনের কথাগুলো যে আপনাকে বললাম, তার বেলা কিছু না। করে আরে পাখি, মন খারাপ করছো কেন? হ্যাঁ আমি মানছি তুমি আমার কাছে এসেছো, কিন্তু নিশি সে তো বেচারি, এখনো তোমার ভাইয়ের মন পেল না। পাবে, সেও পাবে। আমি আমার বেস্টুর গোমরা মুখ দেখতে পারবো না, তার জন্য আমি একটা প্ল্যান ঠিক করে রেখেছি। কি প্ল্যান শুনি? আগে নিশি সুস্থ হোক, তারপর ভাইয়ার মনে কি করে নিশি ফুল ফোটাতে হয় তা আমি খুব ভালো করেই জানি। হ্যাঁ তুমি ছাড়া আর কেই বা এমন চমৎকার চমৎকার আইডিয়া ভাবতে পারবে? আই নো। আচ্ছা শোনো, কালকে তোমার মামা মামি আর ভাইয়া বাসায় থাকবে তো? হ্যাঁ, কিন্তু কেন? কিছু না, এমনি জিজ্ঞাসা করলাম। ও আচ্ছা এবার ঘুমিয়ে পড়ো, গুড নাইট। এই বলে নিলয় ফোন কেটে দিল। তিথিও আর কিছু না ভেবে ঘুমিয়ে পড়ল। আজ রবিবার, তাই সবাই বাড়িতে আছে। তিথি সবে মাত্র ঘুম থেকে উঠেছে। ডাইনিং টেবিলে বসে সকালে নাস্তা করছে। মামা আর আবি সোফায় বসে খবর দেখছে, আর মামি রান্নাঘরে। এমন সময় কলিং বেল বেজে উঠল। তিথির মামা গিয়ে দরজাটা খুলতেই অবাক হয়ে গেল সামনে থাকা ব্যক্তিটিকে দেখে। এদিকে তিথি পরোটা চিবোতে চিবোতে তার মামাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, মামা, কে এসছে গো এই ভোরবেলায়? এই বলে আবার নিজের খাবার খেতে ব্যস্ত হয়ে পড়ল। বাইরে থাকা ব্যক্তি ঘরে প্রবেশ করলো। তিথি খাবার খেতে খেতে মাথাটা উপরে তুলতেই সামনে থাকা ব্যক্তিটির দিকে তাকিয়ে মাথা ঘুরে যাওয়ার কল হয়েছে। কারণ সেই ব্যক্তি আর কেউ নয়, স্বয়ং নিলয়। কিন্তু পাশের মানুষটাকে চিনতে পারল না তিথি। নিলয়ের খুব হাসি পাচ্ছিল তিথির ফেসের অমন রিয়াকশন দেখে। নিলয়কে দেখে আবির সঙ্গে সঙ্গেই উঠে তাদের বসতে দিল। তিথির মামি রান্নাঘর থেকে এসে তাদের দিকে অবাক হয়ে তাকালো। কিছু বলতে যাবে, তখনই নিলয়ের সাথে আসা লোকটি বলে উঠল, সরি আপনাদের কিছু না বলে এইভাবে চলে আসার জন্য। না না, এতে সরি বলার কি আছে? আসলে আমরা এখানে খুবই গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য এসেছি। কি কাজ? সবাই কথা বলছে, কিন্তু এদিকে তিথির কোনো খেয়াল নেই। সে এখনো গালের ভেতরে অর্ধেক পরোটা নিয়েই হাঁ করে নিলয়ের দিকে তাকিয়ে আছে। তিথির এমন কাণ্ড দেখে মামি তিথিকে ঝাড়ি দিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, তাই ওর সবাই কি ভাববে? এভাবে বসে থাকছিস কেন? মামির কথায় তিথির এতক্ষণে হুঁশ হলো। তারপর সঙ্গে সঙ্গে বেসিনে গিয়ে হাত মুখ ধুয়ে এলো। আমি মিস্টার রিয়াদ হোসেন, নিলয়ের মামা। আসলে নিলয়ের বাবা মা অনেক আগেই মারা গিয়েছে, তাই আমাকেই আসতে হলো ওর সাথে। আসলে আমার ছেলেটা আপনার বাড়ির মেয়েকে খুব পছন্দ করে আর তাকে বিয়ে করতে চায়, তাই আমিও দেরি না করে আপনাদের কাছে চলে এসেছি। আপনারা যদি কিছু মনে না করেন তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আপনার মেয়েকে আমাদের ঘরের বউ করে নিয়ে যেতে চাই। রিয়াদ হোসেনের কথা শুনে আবির উঠে দাঁড়ালো বসা থেকে। তারপর রিয়াদ হোসেনের কথা শুনে আবির উঠে দাঁড়িয়ে বলতে লাগলো, ক্ষমা করবেন আঙ্কেল, এটা সম্ভব নয়। কিন্তু কেন বাবা? আসলে তিথি সবেমাত্র এসএসসি পরীক্ষা দিল, আর তাছাড়া ও এখন খুবই বাচ্চা।
ওর বিয়ে নিয়ে আমরা এখনো ভাবি নাই, তাই দেখো বাবা, আমি জেনে শুনে এখানে এসেছি। আমি জানি তিথি মামুনি সবেমাত্র এইচএসসি পরীক্ষা দিয়েছে, আর তাছাড়া বিয়ের পর তিথি মামুনি যত ইচ্ছা পড়াশোনা করতে পারবে, এতে আমাদের কোনো আপত্তি নেই। আঙ্কেল, তিথি যদি বিয়েতে রাজি না হয় তাহলে আমরা ওর এই বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না। বাবা, কোনো কিছু না যাচাই করে আমি কোথাও যাই না। আসলে নিলয় এবং তিথি মামুনি একে অপরকে ভালোবাসে অনেকদিন ধরেই, আর তাই আমি এই প্রস্তাব নিয়ে এসেছি তোমাদের কাছে। তিথি মামুনিকেও আমার বেশ পছন্দ হয়েছে। রিয়াদ হোসেনের এমন কথায় বাড়ির সবাই 440 ভোল্টের শক খেয়ে হা হয়ে তাকিয়ে রইল। এদিকে তিথির মামার তো হার্ট অ্যাটাক চলে এসেছিল, একটুর জন্য বেঁচে গেছে এই যাত্রায়। বেচারা বুকে হাত দিয়ে নির্বাক শ্রোতার মতন রিয়াদ হোসেনের দিকে তাকিয়ে আছে। আর তিথি তো মনে মনে ভাবছে, সে যদি স্পাইডারম্যান হতো তাহলে এক্ষুনি এক লাফে তাদের বাড়ি থেকে নিশিদের বাড়ি চলে যেতে পারত। নিলয় তার মামাকে নিয়ে এসে যে এইভাবে তাকে ফাঁসাবে বেচারি বুঝেই উঠতে পারেনি। নিলয় বসে বসে বেশ ভালোই উপভোগ করছিল তিথির ফ্যামিলির প্রত্যেকের রিয়াকশনগুলো। আবির তিথির দিকে তাকাতেই তিথি মাথা নিচু করে ফেলল। আবির কিছুক্ষণ ভেবে নিয়ে বলল, ওকে, ইউ টেক ইউর টাইম, বাট একটু তাড়াতাড়ি। তোমরা তোমাদের ডিসিশনটা আমাদের জানিও, কেমন? কারণ আমি চাই যত তাদের সম্ভব তিথি মামুনিকে আমাদের বাড়িতে নিয়ে যেতে, নিলয়ের বউ করে। জি। আচ্ছা, তাহলে আমরা আজ উঠি। সে কি কথা, এই প্রথম আমাদের বাড়িতে এলেন আর কিছু মুখে না দিয়ে চলে যাবেন? আজ নয় আপা, যেদিন বিয়ের পাকা কথা বলতে আসবো সেই দিন একেবারে কবজি ডুবে খাওয়া দাওয়া করে যাব। আজ তাহলে আসি। আচ্ছা ঠিক আছে ভাইজান। তিথির মামি তিথির মামাকে কোনই দিয়ে গুতা দিয়ে রাগের চোখে তাকাতেই তিনি সঙ্গে সঙ্গে উঠে বলতে লাগলেন, হ্যাঁ হ্যাঁ, আবার আসবেন, কিন্তু আপনারা আমাদের বাসায়। যেন অতি অনিচ্ছা সত্ত্বেও তিনি কথাগুলো বলছিলেন নিলয়দের। যাবার সময় নিলয় তিথির দিকে তাকিয়ে বাঁকা হেসে এক চোখ মেরে গেল। তিথি সেই মুহূর্তে নিলয়কে তুলে আছাড় মারতে ইচ্ছে করছিল। তিথির ফোন বেজে চলেছে এক নাগাড়ে। নিলয় তাকে বারবার ফোন করছে, কিন্তু তিথি কিছুতেই ফোনটা রিসিভ করছে না। কেন ধরবে সে তার ফোন? কি করে পারলো সে তার কাছ থেকে এত বড় একটা কথা লুকোতে? খুব রেগে আছে তিথি তার ওপর আজ। একবার বললে কি এমন হতো? ধরবে না তিথি তার ফোন, দেখি কতবার করতে পারে। এসব কথা তিথি নিজের মনে মনেই ভাবছিল। এমন সময় তিথি রুমে আবির প্রবেশ করলো। ভাইয়াকে এই সময় তার রুমে দেখে তিথি কিছুটা অবাকই হলো। তারপর নিজেকে স্বাভাবিক করে বলে উঠল, কিছু বলবি ভাইয়া? কবে থেকে চলছে এসব? আসলে কি হলো, উত্তর দিচ্ছিস না কেন? আসলে ভাইয়া এবারে যখন নিশির সাথে ঘুরতে গেলাম সেইবার। তার মানে এতদিন ধরে এসব চলছে, অথচ আমি কিছুই জানি না? তুই আমার কাছ থেকে কথা লুকাতে শিখে গেছিস বুড়ি। সরি ভাইয়া, আসলে আমি আসলে। থাক, তোকে আর কিছু বলতে হবে না, যা বুঝে আমি বুঝে নিয়েছি। আমাকে বল, কি এমন তোর হতো? আসলে ভাইয়া, আমি ভয় পেয়ে গিয়েছিলাম। আমার ভুল হয়ে গেছে, প্লিজ রাগ করে থাকিস না আমার উপর। ভুল করেই ফেলেছিস, সেটাকে তো আর শুধরানো যাবে না। কিন্তু তুই এতটুকু বুঝে রাখ, নিলয়ের সাথে তোর বিয়ে হবে না, কোনো মতেই না। ভাইয়ের এমন কথায় তিথির চোখ মুহূর্তেই অশ্রুতে পরিপূর্ণ হয়ে গেল। আবির বোনের এমন চেহারা দেখে মুচকি হাসলো। তারপর নিজের 2 হাত দিয়ে বোনের গাল উঁচু করে ধরলো, তারপর বলতে লাগলো, খুব ভালোবাসিস তাই না রে? তিথি ছলছল চোখে মাথা নাড়ালো, যার অর্থ হলো হ্যাঁ, সে ভালোবাসে তার সেই রাগী বদমেজাজি মানুষটাকে। বাঁচবে না সে তাকে ছাড়া এক মুহূর্ত। প্রচন্ড পরিমাণে ভালোবেসে ফেলেছে যে তাকে। আবির আর কিছু না বলে শক্ত করে জড়িয়ে ধরল তিথিকে। তারপর বলল, আমার বুড়ি আমার কাছ থেকে কিছু চেয়েছে আর আমি তাকে দেইনি, এমন কোনো দিন হয়েছে? সুতরাং আজও তা হবে না। আমি তো এমনি বললাম, তোর অমন রিয়াকশন দেখার জন্য নীলয়ের সাথেই তোর বিয়ে হবে। কিন্তু তুই আমার কাছ থেকে কেন লুকালি এত বড় কথা? বুড়ি, আমাকে সব কিছু খুলে বলতে পারিস? এই বাড়িতে একমাত্র তুই আছিস যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি, বিশ্বাস করি। আসলে আমি ভেবেছি তুই রাগ করবি ভাইয়া, সরি তোকে হার্ট করার জন্য। ধুর পাগলি, আমি জানি আমার বোন আমাকে খুব ভালোবাসে, সে আমাকে কোনোদিন কষ্ট দিতে পারে না। আর এটাও জানি তুই নিশির ব্যাপারটা নিয়ে আমার উপর রেগে আছিস, কিন্তু
আমার বিশ্বাস তুই ঠিক তোর ভাইটাকে ক্ষমা করে দিতে পারবি, আর এই ভুলের জন্য পারবি না তোর ভাইকে ক্ষমা করতে? তিথির দিকে অনেক আগ্রহ নিয়ে আবির তাকিয়ে আছে তার উত্তর শোনার জন্য। তিথি মুচকি হেসে মাথা নাড়ালো। আবির তো দেখে মনে মনে কিছুটা হলেও শান্তি পেল যে তার বুড়িটা অন্তত তাকে ক্ষমা করতে পেরেছে। তিথি আবার আবিরের দিকে তাকিয়ে কান্না মিশ্রিত গলায় বলে উঠল, কিন্তু ভাইয়া, নিশি সত্যিই তোমাকে খুব ভালোবাসে। তুমি তাকে অমনভাবে কষ্ট না দিলেও পারতে। এবার আবির আর কিছু না বলে তিথির মাথায় হাত বুলিয়ে চলে গেল। হয়তো সেও মনে মনে অনুতপ্ত তার ভুলের জন্য। আবিরে যাওয়ার দিকে তাকিয়ে তিথি মনে মনে বলে উঠল, আমি পেয়ে গেছি আমার উত্তর ভাইয়া। তোমার নিস্তব্ধতায় আমাকে আমার উত্তর দিয়ে দিয়েছে। আমি আর আমার নিশুমণিকে কষ্ট পেতে দিব না। আমি এইটুকু বুঝতে পেরেছি যে তুমি তোমার ভুলের জন্য অনুতপ্ত। এবার তুমি দেখবে কি করে আমি তোমাকে নিশির প্রেমে হাবুডুবু খাওয়াই। যদি না খাওয়াতে পারি তো আমার নামও তিথি নয়। রাতে খাবার টেবিলে মামা মামির উদ্দেশ্যে বলতে লাগলো, দেখো দেখো, খুব তো বলতে যে আমি নাকি তোমার মেয়েকে বিনা কারণে সন্দেহ করি সব সময়। এবার দেখেছো তো কেন আমি তাকে বরাবর সন্দেহ করতাম। এই চুপ করো তুমি, বেশি বক বক করো না। এই বয়সে প্রেম করবে না তো তোমার মতো টাকলু বয়সে প্রেম করবে? যত্তস্ব। কি এখনো তুমি আমার ভুল ধরে যাবে? নিজের মেয়েকে শাসন না করে আমার ওপর চিল্লাচ্ছ তুমি। এতে আমি আমার মেয়েকে কোনো ফুলই তো দেখতে পাচ্ছি না। কি? তোমাদের সাথে আমার কিছু কথা ছিল। হ্যাঁ বল, তুই কেন বাদ যাবি? তুইও একটা বোম ফাটিয়ে ফেল তোর বোনদের মতো। শেষে কোনোদিন আমরা বাড়ি শুদ্ধ না উড়ে যাই তোদের বোমা ফাটানোর চক্করে। তুমি চুপ করবে? সবসময় বেশি বক বক করো তুমি। বল বাবা, তুই কি বলছিস বল। আসলে আমি তিথির বিয়ের ব্যাপারে কথা বলতে যাচ্ছি। আমি সব খোঁজ খবর নিয়েই দেখলাম নিলয় ছেলেটা ভালো, চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির একমাত্র ওনার। আর তাছাড়া বুড়ি আর নিলয় একে অপরকে ভালোবাসে, আর বুড়িও চাই এই বিয়েটা করতে। তাই আমি চাই এই বিয়েটা হোক। এবার বলো তোমাদের কি মত এই বিষয়ে? আমরা তো নজরুল সাহেবকে আর কিছু বলতে না দিয়ে ওনার ফার্স্ট বোলার সহধর্মিনী বলে উঠলেন, একদম ঠিক ডিসিশন নিয়েছিস তুই। আমিও তোর ডিসিশন একমত। তুই বরং এক কাজ কর, কালকে ওদের দুপুরে দাওয়াত দে, সেখানে আমরা এই বিষয়ে কথা বলবো। আর তাছাড়া বিয়ের ডেটও ঠিক করতে হবে। তাই ওরা এলে আমাদের সামনে এসব বিষয়ে আলোচনা করতে সুবিধা হবে। কি বলিস? হ্যাঁ, আমিও তাই ভাবছি। আমি বরং ফোন করতে তাদের জানিয়ে দিব। মামি, আমার একটা কথা ছিল। হ্যাঁ মামনি বল, কি বলবি তুই? আসলে বলছি যে নিশি যতদিন না পুরোপুরি সুস্থ হচ্ছে ততদিন পর্যন্ত আমি বিয়ে করব না। আমি চাই আমার বিয়েতে আমার একমাত্র বেস্টও উপস্থিত থাকুক। তাকে ছাড়া আমি কিছুতেই বিয়ে করব না। আচ্ছা, সে হবে ক্ষণ। আগে তারা আসুক, কাল কথাবার্তা হোক, তারপরে এই বিষয়ে নিয়ে আলোচনা করব। ওকে মাই ইয়ং বিউটিফুল লেডি। তিথির কথায় তিথির মামি খুশিতে গদগদ হয়ে গেলেন। ওনার একটা দুর্বল পয়েন্ট আছে, ওনার বিউটির প্রশংসা যেই করবে তাকে তিনি মৃত্যুর আগ পর্যন্ত ভালোবেসে যাবেন। হে তা বলো বলো, কি বলবে? তুমি বলে ফেলো। না মানে আমি বলেছিলাম কি বিয়েটা কি এখনই? শোনো, যা বলবে ভেবে বলো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আসলে আমি বলেছিলাম এই বিয়েতে আমি খুব খুশি। যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা হয়ে গেলেই বাঁচি। হা হা হা। ঠিক আছে, এবার চুপচাপ ঘরে গিয়ে শুয়ে পড়ো। ঠিক আছে, যাচ্ছি। নজরুল সাহেবের এমন রিয়াকশনে তিথি আর আবিরের প্রচন্ড রকমের হাসি পাচ্ছিল। খুব কষ্টে নিজেদের হাসিটাকে কন্ট্রোল করেছে তারা। নজরুল সাহেব যতই সাহসী লোক হন না কেন, বইয়ের সামনে ভিজে বেড়াল। এদিকে নিলয় প্রচন্ড রেগে আছে। 500+ কল করে ফেলেছে অলরেডি তিথির ফোনে, কিন্তু এই মেয়ের কোনো খেয়ালই নেই সেদিকে। কতটা কেয়ারলেস হলেই এমনটা করতে পারে কেউ। মানছে আজকে বিষয়টা তাকে না জানিয়ে ভুল করেছে সে, কিন্তু সে তো সারপ্রাইজ দিতে চেয়েছিল তিথিকে, তাই তো নিলয় তাকে কিছুই জানায়নি এই বিষয়ে। কিন্তু নিলয় কি করে বুঝবে যে তিথিকে এমন সারপ্রাইজ দেওয়ায় তিথি তাকে এত বড় একটা বাস খাওয়াবে? রাগ করেছে ঠিক হয়েছে, তাই বলে ফোনটাও ধরবে না? কি জ্বালা! ব্যাস, নিলয়ের ধৈর্যের বাঁধ এবার ভেঙে গেছে। আর কোনো কিছু না ভেবেই গাড়ির চাবি নিয়ে নিচে নেমে